আমাদের আজকের এই আয়োজন, আমাদের ছোট্ট জায়গা, সেটি হচ্ছে কবিতার শুশ্রূষাদায়ী ক্ষমতা কতটা, অ্যাটল আছে কি, থাকলে কিভাবে তা আমাদেরকে আমাদের রোজকার জীবনে আমাদের একটু অন্য অক্সিজেন যোগায়। আসলে ডাক্তারবাবুরা তো শরীরে চিকিৎসা করেন, শরীরের সঙ্গে মন বড় বালাই। আমাদের মনও আমাদের সাংঘাতিকভাবে শরীর ভালো থাকবে কি থাকবে না সেটা নিয়ন্ত্রণ করে। তাই মনের কারবারি যারা, তারা একটু চেষ্টা করেন মনে শুশ্রূষা দেওয়ার জন্য। সে শুশ্রূষা হতে পারে গান, সে শুশ্রূষা হতে পারে কবিতা, নাটক, ছবি আঁকা। বিশিষ্ট অঙ্ক সার্জন গৌতম মুখোপাধ্যায়, তিনি শুরুর দিকে একদম সকালবেলা এসেছিলেন, তো এসে একটা খুব মূল্যবান কথা তিনি বলে গেছেন, যে কথাটা সত্যি সত্যি খুব প্রাণে গেঁথেছে, যে আমরা কোয়ান্টিটি লাইফ লিড করব না, কোয়ালিটি লাইফ লিড করব। আমি 100 বছর বাঁচব ওষুধ খেয়ে, নাকি 60 বছর বাঁচব পরমানন্দে, সেই নিয়ন্ত্রণটা কম বেশি আমাদের সকলের হাতে আছে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় দ্য হিলিং পাওয়ার অফ পোয়েট্রি, কবিতা কতটা শুশ্রূষা দিতে পারে। সে বিষয়ে আমি প্রথম কার কাছে যাব, আমি যাদবের কাছে আসি। যাদব, তুমি একটু যদি এগিয়ে আসো তাহলে ভালো হয়, তোমাকে দেখা যাচ্ছে না ঠিক মতো। আমি মাইক্রোফোন যাদব মণ্ডল, যাদবের কাছে দিচ্ছি। যাদব পেশাগতভাবে অত্যন্ত সফল একজন মানুষ, কিন্তু ওর আর একটা খুব বড় পরিচয়, মহৎ পরিচয়, সেটা হচ্ছে, মানে আমার কাছে অন্তত সেটা অত্যন্ত মহৎ, কারণ ও কবিতা পিয়াসী একজন মানুষ, ও সঙ্গীত পিয়াসী মানুষ। এবং ওর বলার শেষে তোমরা সবাই মিলে বায়না জুড়ো যে গান শুনবে এবং কবিতা শুনবে, সেটা আমি করছি না, কারণ আমি বললে শুনবে না। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমাকে প্রথম বলতে বলার জন্য আমি জানি না স্বপ্ন আমাকে এই গুরু দায়িত্ব কেন দিল, কারণ আমার উপস্থিতি এখানে অনেকটাই বেমানান, কারণ এখানে আছেন চিকিৎসকরা, আছেন অধ্যাপক অধ্যাপিকারা আছেন, সেখানে আমার উপস্থিতিটা অনেকটাই অড ম্যান আউট। তো প্রথমেই মনে হচ্ছিল যে বাইরে এরকম একটা দাবদাহ চলছে, চৈত্র মাসে দুপুরবেলার রোদ, জ্বলছে যেন বিশ্বামিত্র মুনির চোখের ক্রোধ। তো সেরকম একটা পরিবেশের মধ্যে হঠাৎ আর কবিতা নিয়ে আলোচনা কেন, মনের মধ্যে একটু শঙ্কা নিয়ে এসেছিলাম। তো এখানে ঢুকেই প্রথমে ফিজিক্যালি আমি একটু বেশ শান্তি অনুভব করলাম, বেশ এসির হাওয়াতে, সেটা অনেকটা হিলিং পাওয়ারের কাজ করলো আমার কাছে অ্যাটলিস্ট। তারপরে প্রথমেই ঢুকতে এত সুন্দর পরিবেশন দেখলাম, তাতে আমি মুগ্ধ এবং প্রত্যেককে আন্তরিক আলাদা করে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম সুন্দর একটি পরিবেশনা করার জন্য। কবিতাকে ভালোবাসি, গানকে ভালোবাসি, এরকম মানুষ, এরকম বাঙালি প্রত্যেকেই, আমরা আলাদা করে কেউ নেই। কিন্তু এই ভালোবাসাকে ঘিরে কবিতার মানুষকে কতখানি হিলিং পাওয়ার দেয়, সেটা নিয়ে বলার মতো স্পর্ধা বা জ্ঞান কোনোটাই আমার নেই। তবু ব্যক্তিগতভাবে মনে হয়, আমি আমার ব্যক্তিগতভাবেই ফার্স্টে বলি, কারণ আমি যদি নিজে সুস্থ থাকতে না পারি, তাহলে আমার কথা থেকে যে শব্দগুলো বেরোবে, যে কথাগুলো বেরোবে, সেগুলো নিশ্চয়ই খুব একটা লোকের মনে স্পর্শ করবে, সেটা আমার মনে হয় না। আমি যদি মানসিকভাবে সুস্থ থাকতে পারি, তাহলে আমার মনের যে কথাগুলো বেরোবে, সেই কথা শুনে আরেকজন স্বস্তি পেতে পারে, যেটা আপনারা বলছেন সো কল্ড হিলিং টাচ। তো সেই জন্য আমার মনে হয় যে প্রথমে নিজেকে হিল করা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রত্যেকেই পেশাগতভাবে বা দৈনন্দিন সমস্যার মধ্য দিয়ে যেভাবে চলি, অ্যাটলিস্ট শহুরে জীবনে প্রত্যেকেই রণক্রান্ত থাকি। তো তার মধ্যে কিছু কবিতা, কিছু গান, কিছু সিনেমা আমাদের ক্লান্তি দূর করে। সেই ক্লান্তি অপনোদনের পর যদি আমার মনের মধ্যে কিছু শব্দ গুনগুন করে ওঠে, সেটাই কবিতা হয়ে ওঠে, সেটাই গান হয়ে ওঠে। আমার কথার মধ্যে হয়তো কিছুটা অসংলগ্ন হয়ে থাকতে পারে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বিষয়টা এমন একটা বিষয় যে এটা আমি ঠিক হয়তো লজিক্যালি বলতে পারবো না। কিছু সময় হয়তো আবেগপ্রবণ হয়ে যেতেও পারি, বা কিছু সময় মনে হতে পারে ইনকনসিস্টেন্ট কথা বলছি, বাট ইউ ক্যান কোরিলেট দ্যাট।
প্রথমত আমার সামনে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই কবিতা অনুরাগী, প্রত্যেকে আবৃত্তি চর্চা করেন, ফলে তাদেরকে আলাদা করে বলার কোনো প্রয়োজন মনে হয় না। আমার মনে হয় কবিতার দুবার জন্ম হয়। একটা কবিতার জন্ম দেয় কাগজের ক্যানভাসে, তার নীরবতায়, তার নিভৃতিতে। তাই আমার মনে হয় একটা কবিতার আতুড়ঘট হচ্ছে নিভৃতি, কিন্তু প্রত্যেকটি কবিতা প্রাণ পায় প্রকাশ্যে। আজকে যেরকম তারা বীরাঙ্গনা কাব্য থেকে তারা পাঠ করলেন, জনসমক্ষে ছাড়া কোনো কবিতা বা কোনো সঙ্গীত বা কোনো মহৎ চর্চা তার প্রাণ পায় না। তো সেই জন্য এরকম আয়োজন, এরকম আলোচনা চক্রের দরকার আছে, সেই জন্য স্বপ্নাকে অশেষ ধন্যবাদ। কিন্তু কবিতার দ্বিতীয়বার জন্ম হয় একজন আবৃত্তিকারের কণ্ঠের ক্যানভাসে, সেটাকে কিভাবে পরিবেশন করছেন, তার মধ্যে কবিতার কিন্তু দ্বিতীয়বার জন্ম হয়। কবিতা জনগণের কাছে পৌঁছয়। এই পৌঁছানোর ক্ষেত্রে কবির যে শব্দের যে আবেগ ছিল, সে আবেগটা কীভাবে সেই শ্রোতার মধ্যে সঞ্চারিত করছে, সেটা অনেকটা নির্ভর করে তার পরিশীলিত কণ্ঠস্বর এবং অবশ্যই তার চর্চার উপর। তো এইভাবেই তার প্রতিটি শব্দের, তার পরিবেশনা, তার আবেগের পরিবেশনা, তার মধ্যে দিয়ে কবিতার যে মূল ভাব সেটা আমাদের মধ্যে সঞ্চারিত হয়, সেটাও আমার মধ্যে প্রকাশ পায়, সকলের মধ্যে প্রকাশ পায়। আমি ব্যক্তিগত জীবনে হয়তো যখন কোনো সমস্যা, আমাদের চাকরিগত সমস্যার মধ্যে যখন কিছু পড়ি বা কিছু মনে হয়, তখন এই কথা আমার মধ্যে বিশেষভাবে মনে পড়ে, সবাই হয়নি তোমার মাপে, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। কারণ আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যে ব্যুরোক্রেসি, যে হায়ারার্কি আছে, আমার নিচেও কিছু লোকজন কাজ করে, আমার উপরেও আমার বস থাকে। ফলে এই যে ঠেলাঠেলি, মার্কেট কর্পোরেট ওয়ার্ল্ডেও তাই, এই যে ঠেলাঠেলি, যে মাঝের জায়গা আছে সে হয়তো তার নিচের লোককে চাপ দিচ্ছে, আবার যে তার মধ্যবর্তী জায়গায় আছে তাকে চাপ দিচ্ছে তার উপরের লোক। এই চাপাচাপির মধ্য দিয়ে যখন এরকম ব্যাপারটা চলে, তখন নিজেকে অনেক ক্ষেত্রে আমি হিল করি এইভাবেই, যে কথাটা বললাম রবি ঠাকুরের। যখন নিজের মধ্যে হয়তো কোনো কিছু ব্যাপার নিয়ে একটু গর্ববোধ হয়, তখন মনে হয় অবশ্যই, যদিও খুব চর্চিত কথা, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আবার যখন খুব হতাশ হয়ে পড়ি, তখনও রবীন্দ্রসঙ্গীত আমাকে আশ্রয় দেয়। বোঝাপড়া কবিতার শেষ লাইন, তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। আবার ধরুন এই করোনাতে আমি ব্যক্তিগতভাবে আমি আমার অনেক প্রিয় মানুষকে হারিয়েছি, আমার নিকট আত্মীয়জনকে হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি। তখন তোমারও অসীমে গান আমি প্রায় ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইতাম। চোখের জল হয়তো পড়তো, কিন্তু গানটা গাইতে গিয়েও আমি যদি কিছু মনে না করি, আমি এক লাইন গাইছি, যে আমি গাইতে পারি না, তবু গানটা গাইছি এই কারণে এরকম সুযোগ হচ্ছে। তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তো এটাও বেসিক্যালি সঙ্গীত বলুন, কবিতা বলুন, সব মিলেমিশে একাকার। এগুলো যখন নিজের মধ্যে গাই, তখন তো নিজের মধ্যে আমরা হিলিং টাচ অনুভব করি। তখন দুঃখের যে একটা বীভৎস রূপ থাকে না, দুঃখের বা মৃত্যুর একটা কিন্তু সুন্দর রূপ আছে, এটা হয়তো বাড়াবাড়ি শোনাতে পারে, কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবন বলছি। আমার শোকের প্রকাশের মধ্যেও একটা কি বলবো, একটা সুন্দর রূপ থাকতে পারে, যদি আমার মধ্যে সেই বোধটুকু থাকে। আমার মনে হয় কবিতা আমাদের মধ্যে সেই বোধটুকু এনে দেয়, যে বোধের ভূমিতে দাঁড়িয়ে আমরা মনুষ্যত্বের সঠিক ঠিকানা খুঁজে পাওয়ার চেষ্টা করি। এখানে বোধহয় কবিতার সার্থকতা। আমি এই মুহূর্তে এইটুকুই বললাম, পরে নিশ্চয়ই সুযোগ পাবো, আবার বলবো। থ্যাংক ইউ। যাদব এমন সুন্দর একটা জায়গায় নিয়ে এসে আমাদের দাঁড় করালেন। আসলে রবীন্দ্রনাথের জীবন আমাদের আয়নার সামনে বারবার দাঁড় করায়। শোকের সৌন্দর্যের কথা বলছিলেন যাদব। রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ মাত্র 11 বছর বয়সে প্রয়াত হন।
রবীন্দ্রনাথের মধ্যে আমরা কোনোদিন শোকের উচ্ছ্বসিত প্রকাশ দেখিনি। তো রবীন্দ্রনাথের এক বন্ধুর বাড়িতে শমীন্দ্রনাথ মারা যান। রবীন্দ্রনাথ আসেন, শমীন্দ্রনাথের শেষকৃত্য সম্পন্ন হয়। তারপর সেই রাতে তিনি ট্রেনে করে বাড়ি ফিরছিলেন এবং দেখছেন যে চারপাশ জ্যোৎস্নায়, দিগন্তপ্লাবী জ্যোৎস্নায় ভরে যাচ্ছে। রবীন্দ্রনাথ বাড়ি ফিরলেন, তার মনে হলো যে পৃথিবীর কোথাও তো কিছু কম পড়েনি, আমি খামোখা শোক করি কেন। তার ঠিক 20 দিনের মাথায় রবীন্দ্রনাথের 12 বছরের শমীন্দ্রনাথের 12 বছরের জন্মদিন। এখন ব্রাহ্ম ছিলেন তারা, তো জন্মদিনটাতে একটা প্রার্থনা সভার আয়োজন করা হলো এবং এই 20 দিন রবীন্দ্রনাথ কোনো কবিতা লেখেননি। তারপরে যে কবিতাটি রবীন্দ্রনাথের কলম দিয়ে বেরোলো, সে কবিতাটি আমাদের সবার জানা, গীতাঞ্জলি কবিতায় আশ্রয় পেয়েছে সেই কবিতা, অন্তর মম বিকশিত করো অন্তরতরহি। অর্থাৎ শোক কীরকম প্রার্থনা হয়ে গেল। তা সত্যি সত্যি, এবং প্রতিটি হচ্ছে আমাদের ওই ভেতরের হিলিং শুশ্রূষা, ওভাবেই আমরা বোধহয় খুঁজে নিই এবং সেভাবেই বোধহয় আমরা সামনে তাকাই। আমরা যাদব মণ্ডলের কথা শুনছিলাম, এখানে ডাক্তারবাবু আছেন 3 জন, আর ডাক্তার নন এমন বেশ কয়েকজন মানুষ আছেন। সুতরাং যাদবের কথা শোনার পরে আমরা বোধহয় একজন ডাক্তারবাবুর কথা শুনতে পারি। ডক্টর জয় বসু, তিনি আমাদের মধ্যে আছেন, মানুষের শরীরের চিকিৎসা তিনি করেন। তার কাছে আমি জানতে চাইব যে শরীরের পাশাপাশি কবিতা গান কীরকমভাবে হাত ধরাধরি করে চলতে পারে, বা চললে তার এফেক্ট কী হতে পারে। প্রথমেই আমি সবাইকে নমস্কার জানাই। এরকম একটা মঞ্চে আমার উপস্থিতি, যদিও লাস্ট কয়েকদিন আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম, ঠিকমতো স্বপ্নদীর সঙ্গে কমিউনিকেট করতে পারিনি, কিন্তু আমি এটুকু বিশ্বাস আমার মধ্যে ছিল যে আমি রবিবার সকালে বা দুপুরের মধ্যে আমি কলকাতা ফিরে আসব। এবং সেরকম বেশভূষা পরেও আসা হয়নি যে একটা পাঞ্জাবি পাজামা পরে আসবো, সেটাও হয়নি, জাস্ট ফর্মালি চলে এসেছি। খুব বেমানান লাগছে দেখতে, আমি মনে হচ্ছে আমাকে নিজেকে, কিন্তু এসে খুব ভালো লাগছে। প্রথমবার এলাম। যেটা হিলিং পাওয়ার অফ পোয়েট্রি সম্পর্কে বলতে গেলে, আমি ধরুন ডাক্তারি পাশ করেছি আজ থেকে 25 বছর আগে। তা ইদানিং এবং বেশ কয়েক বছর ধরে, গত 8-10 বছর ধরে এটাকে নিয়ে কিন্তু খুবই চর্চা হচ্ছে। প্রথম এটা শুরু হয়েছিল মিউজিক থেরাপি দিয়ে। মিউজিক থেরাপি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু ইন্ট্রোডিউস, এবং তারপর আমরা অ্যাপোলো হসপিটালের ভেতরে মিউজিক থেরাপির জন্য একটা জায়গা ঠিক করি এবং সেখানে মিউজিক থেরাপি দেওয়া শুরু হয় এবং সেখানে হিলিং, অ্যাকচুয়ালি হিলিং বেটার হয় এবং সেটা আমরা নিজেরা চোখে দেখেছি। এবং সেখানে লাইভ মিউজিক, সফট মিউজিক পরিবেশন করা হতো। এরপরে এলো কবিতা, এবং খুব রিসেন্টলি আমি আর একটা সেমিনারে অ্যাটেন্ড করছিলাম যেখানে ছিল হিলিং পাওয়ার অফ আর্ট। সো হিলিং পাওয়ার অফ আর্ট সেটা দিল্লিতে ছিল, আমি গেছিলাম এটাই মাসখানেকের মধ্যেই। তা সেখানে বিভিন্ন ধরনের আর্ট, এবং আর্ট মানে আমরা শুধু ছবি আঁকাই বলছি না, তার সঙ্গে আরও অনেক ধরনের আর্ট এবং আর্টিস্টিক সেন্স, এইটা কিভাবে মানুষকে অনেক বেশি বাঁচতে শেখায় সেটা সম্পর্কে অনেক কিছু বোঝালেন এবং আমি অনেক কিছু শিখলাম এবং সেটা আমার খুব ভালো লাগলো। এবং সেই জন্যই আমার মনে হয়েছে, যেহেতু আমি এক সময় কবিতা বলতাম বিভিন্ন জায়গায়, তাহলে ছোট একটা কবিতা একটা বলতে পারি। এবং কবিতা বলতে গেলে একটা জিনিস আমার মনে হয়, খুব পরিচিত কবিতা বললে লোকে শোনে ভালো, মানে কোরিলেট করে ভালো। তবে আমি যাদের সঙ্গে বসে আছি তাদের কাছে বেশিরভাগ কবিতাই পরিচিত কবিতা, মানে যারা কবিতা প্রেমী মানুষ তাদের কাছে বেশিরভাগ কবিতা পরিচিত কবিতার মধ্যেই পড়ে। তা আমি একটা ছোট্ট কবিতা, যেটা আমার মনে হচ্ছে, কারণ আমি যখন
যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি আজকে কি করব, কাল সকালে উঠে আর কি করব। আমরা সবসময় একটা কালকের অপেক্ষায় থাকি এবং কালকের জন্য একটা প্ল্যান, প্রোগ্রাম, শেডিউল সব কিছু করে থাকি। আমরা কখনোই ভাবি না যে কালটা আমার জীবনে নাও আসতে পারে। এই কথাটা বা এই ভাবনাটা আমার মনের মধ্যে কখনো আসে না। সেজন্যই যখন একটা ভোর হয়, যখন সকাল হয়, তখন আমরা বুঝি যে হ্যাঁ, আমরা ঘুম থেকে উঠেছি, আর একটা নতুন জীবন, একটা নতুন দিন শুরু হলো। এই যে নতুন জীবন, নতুন দিন, এটা আর একটা সম্ভাবনাকে সবসময় বাড়িয়ে দিচ্ছে। এবং সেই নিয়ে আমি যদি একটু একটা ছোট কবিতা বলি, পরিচিত কবিতা, যতটা আমার মনে আছে। সাউন্ড দেওয়া যাবে কিছু? নয়তো কেউ শুনবে না। খুবই পরিচিত কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ। কারণ সেই ভোরের কথা বলতে গিয়েই নির্ঝরের স্বপ্নভঙ্গটাই আমার হঠাৎ মনে এলো। সেই জন্যই ভোরের প্রসঙ্গটা আমি আনলাম। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলেরও প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে সমাজ, কিসের আঘাত কিসের পাষাণ। উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ জুড়ায় বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে শালাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। আমি শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। উর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ ভাঙ কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। আবারও আসবো আপনার কাছে। আর
এবারে একটুখানি ইনাদি আছেন আমাদের মধ্যে, ইনাদি, শ্রীমতী ইনা বোস। ইনাদির কাছে কিছু কথা শুনবো। সকলকে নমস্কার, আর স্পেশাল থ্যাঙ্কস দীপঙ্কর আর স্বপ্নাকে এই বেমানান মানুষটিকে এই সভায় ডাকার জন্য। কোনো মানেই হয় না, আমার সাথে না আছে কবিতার সম্পর্ক, না আছে কোনো সংস্কৃতির সম্পর্ক। এক কথায় আনকালচার্ড মানুষ। ডাক্তারবাবু একটু আগে যেটা বলছিলেন, আর্টের সাথে একটা যোগাযোগ, আর্ট ইন এনি ফর্ম। একটা সময় কালার থেরাপি নিয়ে খুব কথা হতো, রং দিয়ে ওই হিলিং পাওয়ার, সো কালার থেরাপি। মিউজিক থেরাপি নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে। আজ বলে নয়, আমি বলছি আজ থেকে প্রায় 40 বছর আগে আমি ফিলিপসের একটি কারখানায় কাজ করতাম। ফিলিপসের লাইট ফ্যাক্টরি, বিশাল বড় কর্মযোগ্য। ফিলিপসের যত লাইট ফিটিংস সেখানে তৈরি হতো। আমি বসতাম অফিস এরিয়াতে, কিন্তু অফিস এরিয়া থেকে যখনই কারখানার বেল্ট এরিয়াতে ঢুকতাম, খুব মাইল্ড সারাক্ষণ গান বাজছে। তাহলে কি হিলিং বলবো এটাকে? হিলিং তো নয়, এটা হচ্ছে প্রোডাকশন বাড়তো, মানুষের কাজ করার ইচ্ছাটা, ক্ষমতাটা, শক্তিটা, ইন্সপিরেশন পেত তারা। তার মানে আমি অন্যভাবে যদি ধরি যে হিলিং শব্দটা শুনলেই মনে হয় অসুস্থ মানুষের হিল করা। তাহলে কি আমরা সবাই অসুস্থ? কারণ আমাদের সবাইরই কিন্তু ওইটার প্রয়োজন আছে আমাদের কর্মক্ষমতা বাড়াবার জন্য। তো আজ থেকে ওই 40 বছর আগের কথা আমি বলছি, তখনই কিন্তু মিউজিক থেরাপি ইন ফ্যাক্টরি এনভায়রনমেন্ট এটা দেখেছিলাম। আবার গানের আরেকটা দিক আছে, ডাক্তারবাবুরা বলতে পারবেন, সব গান কি সব রোগীর জন্য প্রযোজ্য? নিশ্চয়ই না। এটাতে আবার একটি ঘটনা আমার মনে পড়ছে। আমার এক পিসেমশাই হার্ট অ্যাটাকের পর আইসিইউতে ভর্তি। যদিও সেই যাত্রায় বেঁচে গিয়েছিলেন, কিন্তু মোটামুটি তখন সবাই ধরে নিয়েছিল যে আর ফিরবেন না। ডাক্তারবাবুরা বললেন, তখন অত চ্যানেলে মিউজিক বাজাবার তো ছিল না, যে বাড়িতে যদি ছোট কোনো ওয়াকম্যান বা টেপ রেকর্ডার কিছু বা রেডিও কিছু থাকে, একটু গান শোনাবার, উনি যে গান ভালোবাসেন একটু গান শোনাবার ব্যবস্থা করুন। উনি সত্যিই খুব গান বাজনা ভালোবাসতেন। এবার সেই মতো একটা ছোট্ট ওয়াকম্যান দিয়ে ওনাকে কি যেন একটা গান, কোনো একটা রবীন্দ্রসঙ্গীত, আমার সেটা এখন আর মনে নেই। গানটা শুরু হবার কয়েক সেকেন্ডের মধ্যেই আইসিইউতে মনিটরে সাংঘাতিক ওঠানামা, দু চোখ দিয়ে জল পড়ছে, কথা বলতে পারছেন না, দু চোখ দিয়ে জল পড়ছে এবং সাংঘাতিক ওঠানামা করছে মনিটর। নার্স তাড়াতাড়ি ডাক্তারবাবু যে ছুটতে ছুটতে এসছে। তারপরে বোঝা গেল গানটি ছিল কোনো একটি বিষাদের গান, যেটা তাকে আরও মৃত্যুর দিকে বোধহয় মৃত্যুর কথা মনে করিয়ে দিয়েছে। কাজে সব সিচুয়েশনে সব কিছু কিন্তু, কাজে এইটা কিন্তু অ্যাসেস করা ভীষণ মুশকিল যে কোন কবিতা কোন গান কার কখন প্রয়োজনে লাগবে বা ভালো লাগবে। সবাইকে এই যে বললাম ফ্যাক্টরি বেল্টে, ওখানে তো 500,000 লোক একসাথে কাজ করছে, একই গান সবাইকে শোনানো হচ্ছে। কার যে মনের মধ্যে সেটা কী রকম এফেক্ট করছে সেইটা অ্যাসেস করা কিন্তু ভীষণ মুশকিল। আমার ঠিক এইরকম একটা অভিজ্ঞতা আছে, আমি এক সেকেন্ড গেলে বলবো। আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, ঠিক এক্স্যাক্টলি উনি যেটা বললেন সেই রকমের, যে আমাদের অ্যাপোলো হাসপাতালে তখন 2010 সালে একটা ক্যান্সার বিল্ডিং, ঠিক পেছন দিকে ক্যান্সার বিল্ডিং তৈরি হয়, এবং ক্যান্সার বিল্ডিংটার তলায় দুটো রেডিওথেরাপি মেশিন, নতুন ভ্যারিয়েন্টের নতুন রেডিওথেরাপি মেশিন আসছে, খুব আমরা হইচই করছি, ব্যাপারটা ছোটাছুটি করছি, এবং ওই মেশিনে কিছু ইনবিল্ট সং ছিল, এবং ইনবিল্ট সংটা হলো যতক্ষণ রেডিওথেরাপি রেডিয়েশনের ভেতর পেশেন্ট শুয়ে আছে সে গানটা শুনতে পেত, এবং সেখানে ইংরেজি গান বিভিন্ন ছিল। আমরা বললাম যে দেখো কলকাতায় ইংরেজি গান তো হবে না, ওরা বললো আমাদের কাছে বাংলা নেই, হিন্দি গান আছে, আমরা কিছু হিন্দি গান ভেতরে ঢুকিয়ে দিচ্ছি ইংরেজিগুলোকে বাদ দিয়ে। খুব ভালো কথা, গান শুনবে। হঠাৎ একজন পেশেন্ট রিলেটিভ, আমি তখন ওখানে সিও বোধহয় ছিলাম,
তখন আমার রুমে এসে প্রচণ্ড চেঁচামেচি, আমি ঠিক বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি হয়েছেটা কী। তখন ওনারা বললেন যে যে গানটি বাজছিল সেই গানে পেশেন্ট নাকি প্রচণ্ড আহত হয়ে গেছেন। হ্যাঁ, গানে আহত হয়ে গেছেন, কী গান বাজছিল ওখানে? বললেন যে ওখানে গান বাজছিল জানে ওয়ালে হো সাকে তো লোট কে আজা। হ্যাঁ হ্যাঁ, এই গানটি বাজছিল ওই রেডিওথেরাপি মেশিনের ভেতরে। হ্যাঁ, এবং ওই গানটি শোনার পর খুব আহত হওয়াটা স্বাভাবিক, এবং আমরাও জানি না ইনবিল্ট কী কী গানের ভেতর ভরে রেখেছেন ওনারা। হ্যাঁ, তারপরে পুরো গান সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া হলো, ভাই ওটুকু সময় গান না শুনলেও চলবে। থ্যাংক ইউ। একদমই তাই। তো এবার আসি এই যে হিলিং পাওয়ার অফ পোয়েট্রি, হিলিং কথাটা আমি অনুরোধ করব যদি সম্ভব হয় পাল্টে দাও, কারণ হিলিং মানে অসুস্থর জন্য, কিন্তু সকলের জন্য দরকার। আর হ্যাঁ, কবিতা ছোট বড় সকলকে আকৃষ্ট করে। আমরা বাচ্চাদের একদম শিশু অবস্থায় মায়েরা কবিতা বলে ছড়া বলে তাদের ঘুম পাড়াতো, তাদের দুষ্টুমি বন্ধ করতো, তাহলে সেটাও তো নিশ্চয়ই একটা ক্ষমতা আছে বলেই সেই সুরটা, সেই ছন্দটা, কথা তারা তখন বুঝতেই পারতো না, কিন্তু সেই ছন্দের মাধ্যমেই তো আমরা তাদের সেই হিলিংয়ের মধ্যে দিয়েই আনছি। বৃদ্ধ বয়সেও এখনও এই বয়সে এসেও মাঝে মাঝে ছোটোবেলার কবিতা শুনতে ভালো লাগে। কদিন আগে ফেসবুকেই কারুর একটা হঠাৎ শুনলাম, বহু বছর পর শুনলাম, নজরুলের সাম্যের গান গাই নারী। এত ভালো লাগছিল বহু বছর পর, কিন্তু তখন এটাও মনে পড়লো আমার ছেলে যখন বছর 4 বা 5, আমার বাবা ওকে এই নারী কবিতাটা পুরো মুখস্থ করিয়েছিলেন। কি ভালো লাগতো, ও তখন তো মানে বুঝতো না, কিন্তু ভালোবেসে করতো। এখনও সব করে টরে না, আমিই করি না, কিন্তু সেই পুরনো কথা শুনে কি ভালো লাগলো, বারবার ওটা বাজিয়ে শুনছিলাম। এই আমার আর কি বলার আছে, আসল গুণীজনরা তো এখানে বসে আছেন। এবার ডাক্তার অভিমন্যু বিষ্ণুর কাছে যাব। আপনি আপনার মতো করে বলুন, আপনার অভিজ্ঞতা মিশিয়ে আমাদের সামনে যারা আছেন তাদের জন্য। প্রথমে ধন্যবাদ স্বপ্নাদিকে এখানে আমাকে ডাকার জন্য, এবং খুব ভালো লাগলো। যদিও টু বি ভেরি অনেস্ট, বাংলার আমার চর্চাটা অত্যন্ত ইরাটিক এবং ইনফ্রিকুয়েন্ট। আমি অনেক দিন কলকাতা বাইরে ছিলাম, অ্যাটলিস্ট 20 years। ছোটোবেলায় সব বাঙালির মতন কবিতা আমিও লিখেছি। ইনফ্যাক্ট মেডিকেল কলেজে থাকতে আমার একজন বন্ধু একবার আমি পড়েছি মণিপালে, তোমরা বাংলায় সবাই কবিতা লেখো? হ্যাঁ, আমরা সবাই লিখি। সো দ্যাট ইজ দ্য কাইন্ড অফ কনসেপশন, মানে কলকাতার বাইরে সবাই একটা কনসেপশন, আমরা সবাই কবি, আমরা সবাই অল অফ আস আর আর কি মানে আর্টিস্ট অ্যান্ড পোয়েটস। এবং ছোটোবেলায় যেটা আমি ফিল করেছি, ধরুন ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস কিংবা টেনিসনের লর্ড আর্নেস্ট ডটার, এগুলো যখন আমি আবৃত্তি করেছি স্কুলে, একটা অ্যাকচুয়াল হিলিং বা একটা অ্যাকচুয়াল সেন্স অফ ইলেশন সেটা আমি পেয়েছি। অ্যান্ড কবিতা আমার মনে হয় দুটো এফেক্ট আছে কবিতার, মানে শরীরে এবং মনে দুটো এফেক্ট আছে। আজকালকার দিনে আমি একটা কথা বলি, লাইফ, বডি অ্যান্ড মাইন্ড মেডিসিন। ইট ইজ নট অনলি, আমি একটা সাবজেক্ট নিয়ে এখন পড়াশোনা করছি, সেটাকে বলা হয় হোলিস্টিক মেডিসিন বা লাইফস্টাইল মেডিসিন। তাতে বলা হয় যে হিলিং বা ট্রিটমেন্ট ইজ নট অনলি অ্যাবাউট মেডিসিনস, ইট ইজ নট অনলি অ্যাবাউট ডায়াগনোসিস, অনেকগুলো ফ্যাক্টর আছে তাতে। একটা হচ্ছে ডায়েট, রেস্ট, প্রপার হেলদি ইন্টারাকশনস, এবং এই প্রপার হেলদি ইন্টারাকশন এবং সোশ্যাল ইন্টারাকশনসের মধ্যে কবিতা বা গান বা আবৃত্তি বা এনি ফর্ম অফ কালচারাল ইন্টারাকশনটা খুব ইম্পর্ট্যান্ট। দুটো কারণে, একটা হচ্ছে কবিতা বা গানের একটা ফোনেটিক বা সাউন্ড এফেক্ট হয়, বায়োলজিক্যাল কজটা বলছি, সেটা আমাদের নার্ভ সিস্টেমটাকে চাঙ্গা করে, তো দ্যাট ইজ ওয়ান পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে কবিতা বা গানের একটা ইন্টেলেকচুয়াল কম্পোনেন্ট আছে। এটা রিসার্চে দেখা গেছে যে আমরা যতটা এটাকে পরিচর্যা করি, আমাদের ব্রেনের হোয়াইট এবং গ্রে ম্যাটারটা সেটা আরও বাড়ে। দিস হ্যাজ বিন প্রুভেন বাই রিসার্চ অ্যাকচুয়ালি, যে আমাদের গ্রে ম্যাটার অ্যাকচুয়ালি ইট ইনক্রিজেস অ্যাজ উই গো ডিপার ইন্টু কগনিটিভ অ্যান্ড ইন্টেলেকচুয়াল পারসুটস। তো কবিতার একটা ডেফিনেটলি একটা হিলিং পাওয়ার আছে। মোটামুটি 7-8 বছর আগে আমার একটা প্রবলেম হয়েছিল, আই হ্যাড সামথিং কল নিউরোপ্যাথি, নার্ভের একটা প্রবলেম, এবং
সেটা থেকে বেরিয়ে আসতে আমার এই সাউন্ড থেরাপির ব্যাপারটা আমার খুব কাজে লেগেছে। স্পেসিফিক সাউন্ড টাইপ অফ সাউন্ড থেরাপি, মানে এটার সঙ্গে ডিল করার জন্য আই হ্যাড টু ভেরি ডিপ ইন্টু আওয়ার ওল্ড স্ক্রিপচার্স। আমি কোনোদিন ধার্মিক বা সোকল স্পিরিচুয়াল লোক ছিলাম না, অ্যান্ড অনেকগুলো ক্রাইসিস হয়েছিল আর কি, হেলথ ক্রাইসিস বলতে পারেন, ফ্যামিলি ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিস, এবং সেটা নিয়ে ডিল করার জন্য ডিল করতে আমার এটা খুব কাজে লেগেছিল। এবং এখন আমি রোজ সকালে উঠে আমার দিনটা শুরু হয় স্তোত্র দিয়ে। হ্যাঁ নিশ্চয়ই, উপনিষদ তো আমার খুব মানে আমি মোটামুটি চেষ্টা করি রোজই ঈশ্বর উপনিষদ এবং কয়েকটা স্তোত্র শুনতে। আমি একটা পুরোটা হয়তো বলতে পারবো না, ঠিক আছে। উপনিষদের মধ্যে, উপনিষদ তো অনেকগুলো আছে, মেজর এবং মাইনর উপনিষদ বলা হয়, তার মধ্যে ঈশ উপনিষদ হচ্ছে একটি মেন উপনিষদ। তাতে যে হিন্দু ধর্মের যেটা অদ্বৈত বেদান্ত বলে, দ্যার ইজ গড অ্যান্ড হিউম্যান ইজ নট সেপারেট, উই আর ওয়ান, উই আর ওয়ান ফর্ম অফ গড। মানে যে হয়তো কেউ কৃষ্ণকে কেউ পুজো করেন, কেউ শিবকে পুজো করেন, কেউ দুর্গাকে পুজো করেন, দ্যাট ইজ কল দ্বৈত। ভগবান আমার থেকে আলাদা, আমি তাকে একটা সুপিরিয়র পাওয়ার হিসেবে তাকে পুজো করছি। অদ্বৈত বেদান্ত বলে, যেটা আদি শঙ্করাচার্যের যেটা ফিলসফি, অ্যাকচুয়ালি ওনার নয়, ইট ইজ দেয়ার ইন দ্য বেদাস অ্যান্ড উপনিষদ সিন্স আ ভেরি লং টাইম। সেটা আদি শঙ্করাচার্য সেটা নতুন করে আমাদের মানে সোসাইটিতে সেটা নতুন করে ফিরেছিলেন। এবং ইনফ্যাক্ট ইন জানুয়ারি আই হ্যাড দ্য ভেরি গুড ফরচুন টু গো টু হিজ বার্থ প্লেস। জায়গাটির নাম হচ্ছে কালাডি, কেরালাতে। আমি গেছিলাম এতে কোচিনে একটা কাজে, এবং আই টুক আউট ওয়ান ডে টু just to visit the place where Adi Shankaracharya had, he had revived our culture and our our way of life back into society. তো ঈশোপনিষদ হচ্ছে এটাই বলে যে আমি এবং ভগবান এক নই, এবং দ্য ওয়ার্শিপ অফ দ্য সোল ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ার্শিপ অফ গড। ঠিক আছে, যে কোনো উপনিষদ শুরু হয় একটা শান্তি মন্ত্র দিয়ে। আইল স্টার্ট উইথ দ্যাট। ওম পূর্ণমিদম পূর্ণমদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ঈশাवास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीता मा गृध कस्य सिद्ध्वनम् कुर्वन्नेकस्य कर्माणि जिजीविषेच तं नरा एवं तव नान्यथेतोऽस्ति न कर्मणे लिप्यते नरे तदेजति तन्नेजति तद्दूरे तदन्तिके तदन्तरस्य सर्वस्य ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीता मा गृध कस्य सिद्ध्वनम्। एक्चुअली পুরোটা মনে পড়ছে না, আনফর্চুনেটলি। এটা আমি রোজ গাইতাম এক সময়, এখন একটু চর্চাটা একটু রাস্টি হয়ে গেছে। মানেটা হচ্ছে এটাই যে মানে পাপ পুণ্য বলে অ্যাকচুয়ালি কিছু নেই। জাস্ট হোয়াট উই ডু, আওয়ার অ্যাকশন, আওয়ার থটস, সেটাই আমাদের লাইফটাকে ডিফাইন করে দেয়। এবং দ্য বেস্ট পাথ ফর হিউম্যানিটি ইজ টু ওয়ার্শিপ হিমসেলফ। মানে মানুষকে পূজন করলেই সেটা ভগবানের পূজনে, দ্যাট ইজ দ্য এবং সেটা বলতে পারেন অদ্বৈত বেদান্ত, সেটাই সেন্ট্রাল ফিলসফি। তো যাই হোক, আমার মনে হয় এনি ফর্ম অফ ফোনেটিক থেরাপি, ওয়েদার ইটস পোয়েট্রি অর মিউজিক অর এনি ফর্ম অফ আর্ট থেরাপি ফর দ্যাট ম্যাটার, মানুষের মনটাকে এবং শরীরটাকে
সুস্থ করার একটা একটা চ্যানেল বা একটা ওয়ে দেয়। এবং আই উডন্ট সে দ্যাট হিলিং পাওয়ার ইজ রিয়েলি আ মিসনোমার ইন দ্যাট সেন্স, কারণ হিলিং তো সবারই দরকার। হিলিং মানে কিন্তু আমি শুধু অসুস্থ মানে হিলিং তা কিন্তু নয়। ইভেন ইফ আই এম মেন্টালি নট ওয়েল, আমার যদি স্পিরিচুয়ালি আই এম নট ওয়েল, আমার সেখানে কিন্তু হিলিং দরকার। তো অল অফ আস নিড হিলিং ইন সাম ওয়ে অর দি আদার। এমন নয় যে আমার ক্যান্সার হলে কিংবা আমার হার্ট অ্যাটাক হলে আমার হিলিং দরকার। এটাকে আমি লাইফস্টাইল মেডিসিন আমরা এটাই বলি যে এবং হেলথকে এভাবে ডিফাইন করা হয়েছে। ইন 1977 একটি WHO এভাবে ডিফাইন করেছে যে ইট ইজ আ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, স্পিরিচুয়াল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, নট দি অ্যাবসেন্স অফ হেলথ অর ডিজিজ। মানে আমার কোনো ডিজিজ নেই মানে যে আমি হেলদি তার কিন্তু নয়। আমার ভেতরে সুপ্ত অনেক রকম থট প্রসেস বা অনেক রকম দুঃখ বা অনেক কিছু থাকতে পারে। এবং এটা দেখা গেছে, অ্যাকচুয়াল রিসার্চে দেখা গেছে আমার মেন্টাল স্টেটটাই আমার ফিজিক্যাল স্টেটটাকে ডিফাইন করে দেয়। ক্যান্সার, যেহেতু আই ওয়ার্ক ইন আ ক্যান্সার ইনস্টিটিউট, এবং অঙ্কোলজিস্ট এটা বলেন যে মানুষের বাঁচার ক্ষমতা, মানুষের বাঁচার ইচ্ছে, মানুষের পজিটিভ সোশ্যাল কানেকশনস, মেন্টাল স্ট্রেংথ, সেটাই তার আলটিমেট আউটকামটাকে ডিফাইন করে দেয়। তার মানে এই ক্ষেত্রে পোয়েট্রি, মিউজিক বা যে কোনো হিলিং থেরাপি একটা ডেফিনেটলি একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে। এবং আই উড লাইক টু কনগ্রাচুলেট যে আপনি এটাকে টেক আপ করেছেন। প্রবলি ইউ ক্যান ব্রডেন ইট টু ইনক্লুড মিউজিক থেরাপি অলসো। এবং আই উড উইশ অল দ্য বেস্ট যাতে এটা আরও অনেকভাবে ছড়িয়ে পড়ে আমাদের এতে। থ্যাংক ইউ সো মাচ। শ্রীযুক্ত সুশোভন মুখার্জি আমাদের মধ্যে উপস্থিত আছেন। এবার সুশোভনদা। নমস্কার সকলকে। ধন্যবাদ স্বপ্না ম্যাডাম, দীপঙ্কর বাবু আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। খুব অদ্ভুত সময় আমি এখন বলতে শুরু করছি। অ্যাকচুয়ালি বলার মতো কিন্তু পরিস্থিতি নেই। উনি যেই সত্যটি পাঠ করলেন এবং পিছনে ওমের যে ধ্বনি বাজছিল, একটা অদ্ভুত শান্তির পরিবেশ তৈরি হয়েছে, আপনারা সকলেই নিশ্চয়ই উপলব্ধি করছেন। কিন্তু যখন বলতে বলা হয়েছে কিছু নিশ্চয়ই বলতে হবে। যারা যাদববাবু শুরু করলেন, আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন ধরনের চাপ চলে আসছে। ইনাদি বললেন যে আমরা কি আসলে অসুস্থ? তো সেই জায়গা থেকে আমি যে কাজটি আমি করি সাইবার সিকিউরিটি নিয়ে, আমাদের কাজই হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা। মানে আজকের দিনে বিভিন্ন যন্ত্রের পরিপ্রেক্ষিতে এই মোবাইল নামক যন্ত্রের চাপে আমরা সবাই বিপর্যস্ত হয়ে পড়েছি। আমাদের মধ্যে যোগাযোগের পরিমণ্ডল কমে যাচ্ছে। এই যে আজকের দিনে কবিতাকে উপলক্ষ করে সকাল 10টা থেকে 4টে অবধি এত মানুষ বসে আছেন এই যন্ত্রের পরিমণ্ডল কাটিয়ে, সেটাই কিন্তু একটা খুব বড় ব্যাপার। সেই জায়গা থেকে যে ম্যাডাম যে বললেন যে মানে আপনি বিশ্বাস করবেন কি না, উনি যে বললেন ওই পরিস্থিতিটা বলে, এবং তখন যিনি কবিতাটি বললেন যে অন্তরমম বিকশিত করো অন্তরতম হে, তো মানে আমার বলতে গেলে বলতে পারেন রোম খাড়া হয়ে যাচ্ছে এরকম সিচুয়েশন। মানে কবি কিন্তু এটা পারেন। মানে কবি যখন বলছেন যে দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো, সত্যিই কিন্তু তিনি কড়া নাড়াচ্ছেন। তেমনি আবার যখন কবি বলছেন যে যদি নিব্বা সন্ধ্যা আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব, তো অদ্ভুত একটা ব্যঞ্জনা কিন্তু তৈরি হচ্ছে। তার মানে আমরা যে শৈল্পিক বিভিন্ন মাধ্যমের কথা বলছি, তার মধ্যে কবিতা আছে, তার মধ্যে গান আছে, তার মধ্যে হয়তো নাটক আছে। আমার যেটা মনে হয়, আমি একসময় প্রচুর কবিতার চর্চা করেছি, দীর্ঘদিন আবৃত্তি করেছি। আমার মনে হয় বাচিক শিল্পের মধ্যে আবৃত্তি কিন্তু খুব কঠিন শিল্প। কারণ আমরা যখন স্কুলে পড়তাম, আমার মাটির কাজের আমাদের একটা ছিল, আমাদের স্যার আমাদের বলতেন তুমি যে মাটির কাজটা করবে সেটাতে কোনোভাবে রং করা যাবে না। সুতরাং রং না করে তোমাকে জিনিসটা বোঝাতে হবে যে এটা কি তুমি বানিয়েছো, এটা যে দেখে যেন লোকে বুঝতে পারে। তো সেম ওয়েতে মানে গান যখন গাওয়া হচ্ছে, যেমন ধরুন আপনারা সকলেই শুনেছেন বারান্দায় রোদ্দুর, তো ওনারা সকলেই কিন্তু বলেছেন যে বারান্দায় রোদ্দুর গানটি কথা হিসেবে কিন্তু খুব প্রচণ্ড স্ট্রং তা নয়, কিন্তু আমাদের সবার মনে গেঁথে আছে কিন্তু তার সুর, তার বিট, তার জন্য। তো উল্টো দিকে আপনি দেখবেন আবার সুমন চট্টোপাধ্যায় যখন লিখছেন যে ভগবান বড় ভালো, অপরের চোখ অন্ধ করেও আমাকে দিলেন আলো, মানে এটা যদি গান না হয়ে শুধু কবিতাও হতো, তার যে ব্যঞ্জনা মানে কি অসাধারণ। তো সেই জায়গা থেকে কবিতা পাঠ বা আবৃত্তি এটা কিন্তু খুবই কঠিন শিল্প। মানে আমার কাছে অন্যরকম কোনো মাধ্যম নেই, আমার কাছে শব্দ আছে, কবিতা আছে, এবং সঙ্গে আমার স্বরক্ষেপণ, আমার মাইক্রোফোনের ব্যবহার, বিভিন্ন রকমভাবে আমি সেটা কিভাবে ফুটিয়ে তুলতে পারছি, কি করে আমি মনের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছি, খুবই কিন্তু কঠিন শিল্প। এবং যদি সেই শিল্পটা ঠিক করে উপস্থাপনা করা যায়, সত্যিই কিন্তু হিলিং হতে পারে। তো এটুকুই আমার বলার। কিন্তু যেহেতু আমি কবিতা নিয়ে চর্চা করি, নিজেও 2-4টে লিখি, তো আজকে যেহেতু কবিতা নিয়ে কথা হচ্ছে, আমার নিজের লেখা একটা ছোট পাঠ না করলেই হয়তো নয়, কবিতা সংক্রান্তই লেখা। তো দেখা যাক, 2-4 লাইন বলা যাক।
ছন্দ নিবিড় শব্দ শিবির কলমকালির ছল, কি আর পারি দু এক কলি কাব্য ছাড়া বল। ঘরের ভিতর ঘর বেঁধেছি জীবন স্রোতে ঢেউ, ভাবনাগুলো উদাস কেন খোঁজ রাখেনি কেউ। মৌন মুখর রাত্রি নিঝুম জ্যোৎস্না টলমল, রূপকথাতেই আখর জুড়োয় পদ্ম পাতায় জল। তবুও কেন যুদ্ধ লাগে হৃদয় জুড়ে ভয়, প্রেম বিলাসী শান্তি খোঁজে ছন্দ গভীর হয়। মন যমুনায় নৌকো বরং ছলাৎ ছলাৎ ছল, উদযাপনের মুখর দিনে কাব্যে ভাসি চল। নমস্কার। ডাক্তার ধীরেশ চৌধুরী, তিনি এল্ডার কেয়ার স্পেশালিস্ট বলা হয় তাকে, কিন্তু তার অনেক রকম গুণপনা আছে। তিনি নিজে ডাক্তারি যেমন করেন, তার বাইরের কাজ অনেক বেশি করেন। মানুষের পাশে থাকেন, হাত বাড়িয়ে দেন, মানুষে মানুষে সরাসরি সম্পর্ক, তার কাজের ধারাটা এমন। আমি ধীরেশকে বলবো আপনার অভিজ্ঞতার কথা একটু ভাগ করে নিতে। অনেক ধন্যবাদ। প্রথমত আমাকে আবার ওই ইনাদির কথায় বলি, বেমানান জায়গায়, মানে আমি বেমানান আর কি, আমাকে এখানে স্থান দিয়েছেন। চিকিৎসক তো বটে, চিকিৎসক হতে গেলে তো একটা সামাজিক ব্যক্তিত্ব হতেই হয়, আদারওয়াইজ সেই চিকিৎসা পূর্ণ হয় না। তো সেই সামাজিক ব্যক্তিত্বের নিরিখে বা সমাজে কিছু কাজ করার নিরিখে, আর আরেকটা হচ্ছে আমিও নিজে একটু কবিতা কিছু লিখি, আমার দুটো বই বেরিয়েছে, এবং অত্যন্ত আমি নিজে গর্বিত, বা কি বলবো, যে আমি ধন্য যে আমার কবিতার এই দ্বিতীয় সংকলনের ভূমিকা লিখেছেন পবিত্র সরকার। আমি তাকে দেখি, তার চিকিৎসার সুযোগ হয়েছে আমার। সৌরিনবাবু লিখেছেন, বিশিষ্ট সাহিত্যিক। তো আমি এই আসলে এই কিছু কিছু আলোচনায় আমি নিজে বেমানান জেনেও আলোচনাগুলোকে যাওয়ার জন্য আমন্ত্রণটা গ্রহণ করে নিই। এই কারণে তাতে না কিছুটা হয়তো যে বিষয়টা আমার একেবারেই ধরাছোঁয়ার বাইরে, সেটা নিয়ে একটু পড়ার সুযোগ হয়। মানে সেটা অন্তত একটুখানি, যেটা হয়তো এই প্রসঙ্গে না এলে হয়তো পড়তামই না, তো সেইটা একটু পড়ার সুযোগ হয়ে গেল। সেইটার জন্য ধন্যবাদ। এবং আর যে বক্তারা এসছেন তারা যে সমৃদ্ধ করেছেন, শোনাটাও তো একটা বিরাট ব্যাপার, আপনারা যে শুনছেন। তো গীতাঞ্জলির সং অফারিংস, সেখানে আপনার ডব্লিউ.বি. ইয়েটস যখন তার ভূমিকা লিখছেন, তখন ওখানে সম্ভবত একজন চিকিৎসকের সঙ্গে ওনার দেখা হয়েছিল, এবং উনি তাকে বলেছিলেন যে আই রিড রবীন্দ্রনাথ এভরি ডে, টু রিড ওয়ান লাইন অফ হিজ ইজ টু ফরগেট অল দ্য ট্রাভেলস অফ দ্য ওয়ার্ল্ড। তো আমি প্রতিদিন রবীন্দ্রনাথ পড়ি, রবীন্দ্রনাথের একটি পংক্তি আমার জাগতিক সমস্ত যন্ত্রণাকে ভুলিয়ে দেয়। তো আজকে কোথায় কবিতার যদি আমরা প্রথম, যেটা আমি কিছু পড়েছি বলে কিছু তথ্য তুলে ধরছি, যেটাতে আপনারা কবিতা নিয়ে চর্চা করছেন যারা, তারা আরও সমৃদ্ধ হবেন, তারা এগুলো পেয়ে যাবেন। এগুলো সব নেট থেকে, আমার কোনো মানে খুব বেশি আহরণের জন্য খুব বেশি কষ্ট করতে হয়নি। ইতিহাসে প্রথম পোয়েট্রি থেরাপিস্ট ছিলেন সোরানাস, রোমান চিকিৎসক। ইনি হাসির আর দুঃখের কবিতা লিখতেন তার রোগীদের জন্য। আর বেঞ্জামিন আস ছিলেন খুব নামী একজন সাইকিয়াট্রিস্ট, যাকে বলা হয় ফাদার অফ আমেরিকান সাইকিয়াট্রিস্ট। উনি সঙ্গীত, কবিতা লেখা আর সাহিত্যকে চিকিৎসার আনুষঙ্গিক পর্ব হিসেবে মানতেন, এবং সেখানে সেই থেরাপিটা উনি প্রয়োগ করতেন। আর মনোবিজ্ঞান আর চিকিৎসা শাস্ত্রে 1928 সালে উদ্যোগী হয়েছিলেন আমেরিকান এলি গ্রিফার। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ অ্যানেস্থেসিস্ট ছিলেন, হাসবেন তো। রবীন্দ্রনাথ অ্যানেস্থেসিয়া দিয়েছেন এই গত বছর। কিভাবে? গত বছর একটি অর্ঘ্য দলুই বলে 8 বছরের একটি শিশুর চোখের অপারেশন হয়েছিল গ্রামীণ এক হাসপাতালে। সেই চোখে ও ছেলেটির ক্যাটারাক্ট হয়েছিল, এমন ক্যাটারাক্ট যেটা ওই বয়সে তো কোনো মতেই কাম্য নয়। তো সে তাকে এখানে রেফার করেছিল আমাদের মেডিকেল কলেজে, কিন্তু তারা আসবে না, তারা বলেছিল যা করার এখানেই করবেন। তখন উনি বলেছিলেন, দেখুন এটা কিন্তু অ্যানেস্থেসিয়া দেওয়া দরকার, সে অ্যানেস্থেসিয়া কিন্তু এখানে দেওয়ার মতো কোনো পরিকাঠামো নেই। তখন ছেলেটি বলেছিল যে আমাকে যদি রবীন্দ্রনাথের কবিতা পড়ে শোনানো হয়, যে ব্যথাই হোক না কেন আমি সেটা মানিয়ে নেব।
এবং সেটা কিন্তু আমার কথা নয়, এটা প্রকাশিত হয়েছে জনপ্রিয় পত্রিকায়, এবং এটা গত বছরের কথা। তো সেই কবিতা ওর যে স্কুলের টিচার এবং নার্স দুজনে মিলে কবিতা পাঠ করছে রবীন্দ্রনাথের, অপারেশন হয়েছে সাকসেসফুল। তাহলে এইটাই তো প্রমাণ, এগুলো তো প্রমাণ দিত। আমার আপনার কথা বললে তো হবে না যে হিলিং পাওয়ার অফ পোয়েট্রি আছে কি নেই। হিলিং পাওয়ার অফ পোয়েট্রি আমাকে প্রমাণ দিতে হবে, আমি প্রমাণ দেওয়ার জন্য এসেছি আসছে। তো আরও কিছু আছে, যেমন আপনার জার্নাল অফ প্যালিয়েটিভ মেডিসিনে ওখানে বলছে যে হিলিং দ্য হিলার পোয়েট্রি ইন প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ারে পোয়েট্রির কী অপরিসীম ভূমিকা। তারপরে আমার পাশে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, উনি অ্যাপোলোর কথা বলছিলেন। ক্যান্সার চিকিৎসা থেকে শুরু করে ইভেন অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, মানে হার্ট অ্যাটাক হয়ে গেছে, সেই সময় হার্ট অ্যাটাকে কবিতা তাকে স্ট্রেস কমিয়ে হার্ট অ্যাটাকের যে পোস্ট এফেক্ট সেটাকে প্রশমিত করতে সহায়তা করেছে। ফলে এই যে জায়গাগুলো, এগুলো আজকের নয়, এগুলো চলছে। হয়তো এই নিয়ে গবেষণাটা কম, হয়তো বা তার আলোকিত হচ্ছে না সেভাবে, কিন্তু এইটা কিন্তু আমাদের দেশে নয়, বিদেশে, বিশেষ করে আমেরিকাতে একজন আমেরিকান রোড ওয়ারিয়ার পোয়েট আছেন যাকে বলা হয় বায়োগ্লেনিস। উনি বলছেন, এভরিওয়ান হ্যাজ এ পিস অফ পেপার অ্যান্ড সামথিং টু রাইট উইথ অ্যান হার্ট। শিওর ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ক্রাফট, বাট with rhythm and imaginary and concentration, you can turn sorrow or pain or something you are reflecting on into a thing of beauty. এটা আমার কথা নয়, এটা একজন আমেরিকান কবির কথা। আমেরিকান অ্যালি মিশেল বলে আমেরিকার একজন যুব কবি, 3 বারে উনি বেস্ট সেলার। তখন উনি বলছেন, ফর মি রাইটিং পোয়েট্রি ইজ এ মেডিটেশন। এভরি টাইম আই পুট ইঙ্ক টু পেপার অ্যান্ড রোট এ পোয়েম, my mind would become still. Writing became a form of medicine of my heart. It is a way for me to quit my anxiety and meet myself beneath the fear. তো এই কথাগুলো বারবার প্রমাণ করছে যে কবিতা আসলে কত বড় তার ক্ষমতা। কবিতা আসলে একটা মেডিসিন। কবিতা আমাদের কাছে, আর সারা বিশ্বে যে আমার পাশে উনি বলছিলেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে হেলথের ডেফিনেশন দিয়েছে তার 3টে ডাইমেনশন ছিল মেইন। প্রথমে হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, তারপরে চলে এলো স্পিরিচুয়াল ওয়েলবিং এবং ইন্টেলেকচুয়াল ওয়েলবিং। তো এই যে এই প্রতিটা জিনিস এত সম্পৃক্ত একের সঙ্গে অপরের, এই যে স্পিরিচুয়াল ওয়েলবিং, এটা কিন্তু ওই বৈরাগ্য সাধনে সে আমার মুক্তি নয়, রবীন্দ্রনাথ বলে গেছিলেন। তাহলে স্পিরিচুয়াল ডাইমেনশনকে পালন করতে গিয়ে বৈরাগ্য নেওয়ার কোনো প্রয়োজন হয় না, গেরুয়া বসন নিতে হবে এরকম কোনো কথা নেই। আমি আমার জীবনশৈলীতে, আমার প্রতিদিনকার প্রাত্যহিক জীবনে আমি কিন্তু স্পিরিচুয়ালিটি মেনটেন করতে পারি, এবং সেই স্পিরিচুয়ালিটি মেনটেন করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই সামাজিক আলাপচারিতা আর এই ধরনের একটা উৎকর্ষ অনুষ্ঠান, যেখানে আপনার মননে একটা উৎকর্ষতা জাগাবে। এবং সেখানে এই যে বলছিলেন আমরা যন্ত্রের থেকে দূরে রয়েছি, এই এতক্ষণ আমরা মোবাইল থেকে দূরে, ফলে মোবাইলের ওই টুংটাং, এক্ষুনি আমার বাজলো যদিও, তো টুংটাং এই আওয়াজগুলো, এই যে ডিস্ট্রাকশন, এগুলো থেকে আমরা অনেকটা সময় দেখবেন এই যে হিলিং পাওয়ারটা আপনি নিয়ে যাবেন। এই হিলিং পাওয়ারের একটা মজা সেটা হচ্ছে যে এ যে প্রশমন করলো, এর এফেক্টটা কিন্তু বহুদিন প্রসারিত। ফলে এই যেমন আমরা ঘুরতে গেলে বলি, ঘুরতে যাওয়াটা শুধু দৃশ্য দেখা, কিছু ওই ক্ষণিকের আনন্দ নয়, এর একটা ওটা ট্রানজিশনাল জায়গা, তার পরের এফেক্টটা অনেক আমরা, বিশেষ করে আমরা যারা ভীষণভাবে চাপে থাকি, তো সেরকমই এই কবিতা আমি যখন লিখি, আমার কাছে লেখাটা আমার তখন হিলিং। এবং আমি বিশ্বাস করুন, আমি ধর্মে বৌদ্ধ অনুরাগী, কিন্তু আমি বিবেকানন্দকে ভীষণভাবে কি বলবো, শ্রদ্ধা করি, বলার মধ্যে কিছু আছে। কিন্তু ওই যখনই আমার মনটা খারাপ হয়, তখন এই খণ্ডন ভব গানটা চালিয়ে কিছুক্ষণ শুনে নিয়ে আবার নিজের মধ্যে জানি না কিভাবে কি হয়, তারপরে আমি আবার এনার্জি পেয়ে যাই। তো এই হচ্ছে কবিতা, এবং আমি কিছুটা চেষ্টা করলাম, আমি যদি চান আমি এটা দিতে পারি, কারণ এগুলো নিয়ে আপনাদেরকে তো মানে লোকে তখন বলবে আপনি বললে তো হবে না,
হ্যাঁ, প্রমাণ আছে কি? প্রমাণ অনেক আছে। তো আমি আমার একটা কবিতার পাঠ করার সুযোগ করে দিয়ে একটু দিন তো। এটা কবিতাকে নিয়েই, আসলে কবিতা থেকে আমি শত যোজন দূরে থাকতাম, জানেন তো। একটা প্রসঙ্গ বলি, হিলিং পাওয়ার অফ পোয়েট্রিতে আমাদের যেমন ওই যে ইনাদি বলছিলেন না যে ছোটোবেলায় ঘুম পাড়াতে হতো, সেই পোয়েট্রিগুলো কিন্তু হতে হবে সহজ সরল, হৃদয়কে ছোঁয়া এবং বিদ্ধ করা। এমন কিছু শব্দের অলঙ্করণে সেই কবিতা হবে না যেটাকে আপনার অভিধান খুলে দেখতে হবে। সেরকম কবিতার আমি জানি না হিলিং পাওয়ার আছে কিনা, হয়তো থাকতে পারে যারা খুব ইন্টেলেকচুয়াল তাদের জন্য, কিন্তু খুব সাধারণ মানুষ যারা কবিতাকে ধরুন একটু ভালোবাসবেন তাদের জন্য কিন্তু কবিতা হতে হবে সহজ সরল। আদারওয়াইজ হিলিং পাওয়ার সেটা কতটা এফেক্টিভ আমি বলতে পারবো না, এটা ধৃষ্টতা মার্জনা করবেন, আমি ভুলও বলতে পারি। তো সেই কবিতা থেকে শত যোজন দূরে থেকেও কিভাবে কবিতা লেখা আমার কাছে একটা হিলিং হয়ে গেল সেটা নিয়েই। পরশখানি দিও, সত্যি কথা একটি বলি তবে, একটা সময় থাকতে চাইতাম তোমার চেয়ে শত যোজন দূরে। অবাক বরং লাগতো ভেবে তোমায় ভালোবাসার তরে লোকে পাগল হয় কি করে। তোমার আছে এমন কি ছলনা, দোহাই আমায় একটু বলে দাও না। মোহময়ী রূপের যে কি ছটা, হৃদ মাঝারে জ্বালাও এমন আগুন, পলাশ সাজায় ঠিক যেমনটা ফাগুন। অল্পদিনেই করলে এমন ব্যাকুল, হৃদয় তোমার দেখার তরে সর্বক্ষণ আকুল। কেউ বলে ঠুনকো ভালোবাসা, মোহ কাটুক দেখব তবে প্রেমটা কত খাসা। যে যা বলুক বলতে দাও না ভাই, ওসব ভেবে মোদের তো কাম নাই। বেসেছি তোমায় যখন ভালো, চিন্তা কিসের আধারি না আলো। নিয়ম নীতির তোয়াক্কা করি না, অবৈধতার শাস্তি কি ভাবি না। তোমায় বুকে জড়ানোর সে পরশ, নাই বা হলো কারোর কাছে সরস। আমায় আমার মতো বাঁচতে দাও, জানি তুমি সেটাই শুধু চাও। দিব্যি কাকে দিয়েছিলাম বলো, প্রেম আমাদের লাগবে সবার ভালো। হঠাৎ হলোই যদি বা শুরু, চিরদিনই রইবে তুমি প্রিয়। যদি কিছু নাই বা দিতে চাও, মাঝে মাঝে প্রাণে শুধু তোমার পরশখানি দিও। আচ্ছা, তাহলে মৈত্রীদি এবং পার্থদা যদি একটুখানি এবারে মাঝে ওইখান থেকেই বলবে। আচ্ছা, তাহলে তাহলে বসুন, আপনারা ওখানে বসুন। হ্যাঁ, আমি এবারে হ্যাঁ, আমি শ্রীমতী মৈত্রী ভট্টাচার্য, মৈত্রীদির কাছে কিছু কথা শুনবো। ওখানে বসুন, আমি ইয়ে করে দিচ্ছি একটুখানি। আমি তো এমনিও দাঁড়িয়ে না, আমি বসে বলতে পারি না, আমি দাঁড়িয়ে। চল বসুন। শুভ অপরাহ্ন, অপরাহ্নই বলছি এখনো। হ্যাঁ, আমি প্রথমেই বলি সকলকে নমস্কার জানাই, আর সব থেকে বেশি কৃতজ্ঞতা শ্রীমতী স্বপ্না এবং দীপঙ্কর, যে তারা আজকে এই যে একটা ছোট্ট সুন্দর সংস্কৃতি মনস্ক বেলার আয়োজন করেছেন, এটা কিন্তু কম কথা নয়। বিশেষত আজকের দিনে যেখানে যখনই আমরা খবরের কাগজ খুলি আমাদের মন ক্ষতবিক্ষত হয়। আমরা বারবার হিলিং নিয়ে আলোচনা করছিলাম, সত্যি কি খবরের কাগজ পড়ে আমরা ডিস্টার্বড হয়ে যাই না? যাই তো। এই কদিন আগেই যখন দুই ভাই দুই বউ ভাইঝি সবাই মিলে একটা হত্যা লীলা চলছিল, যখন প্রতিদিন খবরের কাগজ, প্রতিদিন
খবর দেখা মানেই একটা মানসিক যন্ত্রণা। সারা বিশ্বে আমরা যে বিশ্বায়নকে একদিন সবাই সুস্বাগতম জানিয়েছিলাম, সেই বিশ্বায়নের ফল কিন্তু আজকে আবার ঋণাত্মক দিকে বইতে শুরু করেছে। আজ কিন্তু সব জায়গায় স্বাধীনতা খর্ব। কেউ প্যালেস্টাইন নিয়ে কথা বলার জন্য আমেরিকা থেকে হাজারে হাজারে ছাত্রছাত্রীকে দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের সবার স্বাধীনতা তো সব জায়গায় বিপন্ন। তাহলে এই যে একটা খোলা মুক্ত মনের হাওয়া, যেখানে এসে আমরা সবাই এর বাইরে গিয়ে নিজেদের মনটাকে খানিকক্ষণ অসাধারণ কিছু চিন্তায় আবদ্ধ করতে পারছি, সেইখানটায় মনে হচ্ছে আবার যে বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। ডক্টর বিষ্ণু বলছিলেন অসাধারণ কিছু কথা, যে উপনিষদের কথায় যেখানে বলা হয়েছে যে ঈশ্বর আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। আমি যদি ঈশ্বরকে নিজের মধ্যে উপলব্ধি করি, আমি যেন সব কাজ আমার কর্মযজ্ঞকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারি, তবে আমি নিজের মধ্যেই, আমার মধ্যেই ঈশ্বর রয়েছে। হ্যাঁ, তো আমি যেহেতু একটা জায়গায় প্রশাসনিক পদে রয়েছি, ঠিক আছে ঠিক আছে শোনা যাচ্ছে, হ্যাঁ, আমি যেহেতু একটা জায়গায় প্রশাসনিক পদে রয়েছি, তো কর্মক্ষেত্রেও নানা রকম সমস্যা থাকে। গত 1 মাস ধরে অর্থনৈতিক বছরের শেষ হওয়ার দিকে, তাই আমরা সবাই ফিনান্সিয়াল ইয়ারের শেষ মানেই নানা রকম কাজের চাপ। অথচ দীর্ঘ সময় ধরে আমি ছাত্র শিক্ষক এই পরিমণ্ডলেই ছিলাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রায় 25 বছর অধ্যাপনা করার পর প্রশাসনিক পদে যোগ দিই। তো কাজেই ছাত্রদের সঙ্গে যে সময় কাটানো, সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা। তো আমাদের ছোটোবেলা যখন শুরু হয়েছিল, তখন আমরা বিষ্ণুদের ঘোড়সওয়ার, অচিন্ত সেনগুপ্তের কল্লোল যুগ, এইসব চিন্তাভাবনাগুলোর উন্মাদনা নিয়ে একদিন প্রেসিডেন্সি কলেজের বুকে পা রেখেছিলাম। আর সেই সময় সেই নানা রকমের কবি সম্মেলন, রাজনৈতিক টানাপোড়েন, সব কিছুর মধ্যে দিয়ে কবিতা জীবনকে বারবার সমৃদ্ধ করেছে। আজকে যখন শ্রীমতী স্বপ্নার নানা রকম কর্মবিধির আলোকপ্রাপ্ত হই, তখন কবিতা বা বাচিক শিল্প, এই দুটোর প্রতি যে সম্মান, আবার সেটা বেড়ে ওঠে। আমরা যখন ছাত্র ছিলাম, সেই সময়ে শ্রীমতী তৃপ্তি মিত্রর রক্তকরবী আর শম্ভু মিত্রের আদিপাস, এইগুলো এমনকি আমরা সেই সময় তো দূরদর্শন ছিল না, সবসময় নাটকের মঞ্চে যাওয়াও সম্ভব ছিল না, কিন্তু কলকাতা আকাশবাণী আর বেতারের ভরসায় এই জিনিসগুলো আমাদের কানকে যে সমৃদ্ধ করেছিল, সেই আবৃত্তির রেশ হয়তো আমাদের সুস্থতার উপর প্রভাব থেকে যায়। আমার এখানে অনেক ডাক্তারবাবুরা রয়েছেন, আমরা যারা শিক্ষাগত জায়গায় রয়েছি, আইআইটি, আইএসআই, সবার আমার বন্ধুদের অভিজ্ঞতা যে গত কোভিডের পর ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক ব্যাধিরও কিন্তু একটা প্যান্ডেমিক এসে গিয়েছে। বিভিন্ন জায়গায় আইএসআইয়ের মতো ইনস্টিটিউটে 2 জন সাইকিয়াট্রিক কাউন্সিলর রাখতে হয়েছে সম্প্রতি। আইআইটিগুলোতে আমরা বারবার দেখছি এই পরিস্থিতিকে আবার সুস্থ জায়গায় ফিরিয়ে আনতে গেলে বাচিক শিল্পী, কবিতা, শ্রুতি, এই জিনিসটা বোধহয় বারবার প্রয়োজন। আর মোবাইল, আমরা যেটাকে অনেকে মনে করেছিলাম বিজ্ঞানের একটা প্রযুক্তির একটা অংশ, সেটা কিন্তু আমাদের মানে অনেক বেশি সংকটের দিকে ফেলে দিয়েছে। আমরা অনেকেই হয়তো অ্যাডোলেসেন্স মুভিটা দেখছি নেটফ্লিক্সে, আর একটি মোবাইলের থেকে কিভাবে বাচ্চাদের জীবন, যারা 12-13 বছরের বাচ্চা, তাদের জীবনও আজকের দিনে সংকটাপন্ন হয়ে যাচ্ছে। এই চিন্তার জায়গায় আমাদের বোধহয় আরও বেশি বেশি করে কবিতা, গান, এগুলোকে মানুষের জীবনে ছড়িয়ে দেওয়া দরকার। তো আমি এই কথাগুলোই বললাম
কিন্তু আমি জাস্ট 1 মিনিট, আমি শুধু যে কবিতাগুলো চিরদিন আবৃত্তি করেছি, ছোটোবেলা থেকে আবৃত্তি প্রতিযোগিতায় গিয়ে করেছি, এখানে সবাই এত বেশি আবৃত্তি করে সবাই জানা, তো আমি এমনি একটা ছোট্ট মজার কবিতা শোনাই। ভবানীপ্রসাদ মজুমদার, কবি ভবানীপ্রসাদ মজুমদার, তার মিঠে করা শ্রেষ্ঠ ছড়া, এই বইটিতে আপনারা সবাই জানেন বোধহয় গত বছর তিনি মারা গিয়েছেন, তো তার একটা ছোট্ট কবিতা শোনাই। বাড়ি কোথায়? জুতোওয়ালা শুধু খরিদ্দারে, ক্রেতা বলেন ডোবা গ্রামে তিস্তা নদীর ধারে। জুতোওয়ালা বললে তবে দিন বগলের মাপ, ক্রেতা রেগেই বলে ছি ছি ইস কি মহাপাপ। জুতোওয়ালা বলে মশাই করেন কেন ছিছি, 7 সকালেই আমার উপর চটেন মিছিমিছি। ডোবাগ্রাম তো সারা বছর ডুবেই থাকে জলে, জুতো কি আর পায়ে দেবেন, থাকবে তো বগলে। মৈত্রীদিকে অনেক অনেক ভালোবাসা। শেষ মুহূর্তে আমাদের একটা লাফিং থেরাপি হলো আর কি। এবারে পার্থদার কাছে যাব। পার্থদাকে একটু এদিকে চলে আসুন না প্লিজ। আচ্ছা, দেখুন শুভ সন্ধ্যা বলাই ভালো, আমার ধারণা বাইরেটা সেই অবস্থায় হচ্ছে আর কি। এখন যারা এসছেন, যারা এতক্ষণ ধরে অংশ নিলেন বক্তা এবং শ্রোতা হিসাবে, তাদের প্রত্যেককে অভিনন্দন। বিশেষ করে অভিনন্দন জানাবো যে আজকের এটাকে ওয়ার্কশপই যদি বলি, ওয়ার্কশপের উদ্যোক্তা স্বপ্না এবং দীপঙ্করকে। ফলে একই মডেল, যে যাকে ডেকেছেন এখানে কিছু বলতে, আমি সারা জীবনে একটিও কবিতা লিখিনি, একটা লাইনও। ফলে কবিতার আমি পড়ি, কবিতা আমি শুনি, কিন্তু কবিতা লেখা আমার দ্বারা সম্ভব হয়নি নানা কারণেই। কিন্তু এটাও ঠিক যে আমি যে পেশার সাথে যুক্ত, তাতে আজকের এই প্রোগ্রামটা আসার একটা অন্যতম কারণ আমার মনে হলো যে এই যে কথাটা লেখা আছে না, যে হিলিং পাওয়ার অফ পোয়েট্রি, এই যে হিলিং পাওয়ার মানুষের নতুন করে কেন দরকার সেটা খানিকটা বোঝার চেষ্টা করছি আমরা আমাদের প্রত্যেক দিনের জীবন দিয়েই। বিশেষত যাদবপুরে আমার প্রায় 33-34 বছর অধ্যাপনা হয়ে গেল। ছাত্রদের দেখে, আমার সহকর্মী শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের দেখেও একটা জিনিস মনে হচ্ছে যে পরিবর্তনটা হচ্ছে না। আমি নিজে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক। এই যে শহরে আমরা এতজন মানুষ এসে বসেছি আজকের এই ঘরে, এই সুযোগ কটা লোক অ্যাভেল করে বা কটা লোক পায়? কারণ আমরা এই আরবানাইজেশনের যে প্রসেসটার মধ্যে ঢুকছি, অর্থাৎ আমাদের জীবনের ধারা পাল্টাচ্ছে। ছোট শহর থেকে বড় শহরে লোকে আসছে, গ্রাম থেকে শহরে আসছে, ফলে প্রতিদিন হাজার হাজার লোক আসছে, শয়ে শয়ে লোক বেরিয়েও যাচ্ছে। শহরে লোক বাড়ছে, জনঘনত্ব বাড়ছে, বাড়ির ঘনত্ব বাড়ছে, কিন্তু বসতি গড়ে ওঠা বলতে যা বোঝায় শহরে সেটা তৈরি হচ্ছে। ফলে একটা কাইন্ড অফ অ্যালিয়েনেশন তৈরি হচ্ছে যে মানুষের সাথে। আপনার পাশের ফ্ল্যাটের বাড়িতে কজন মানুষ আছেন, তারা কেউ মরে গেলে অ্যাম্বুলেন্স যতক্ষণ না আসছে বা মরার গাড়ি, ততক্ষণ পর্যন্ত কেউ টের পায় না যে পাশের বাড়ির লোকটা কেমন ছিল। এবং এটা উত্তরোত্তর আমাদের এই সমাজে বাড়বে বা বাড়ছে বিকজ অফ দি এই স্কিউড আরবানাইজেশন যেটা হচ্ছে, এটা হচ্ছে তার একটা বিষাক্ত পরিণতি। ফলে এরকম একটা সময় মানুষ খুব বেশি একা হয়ে যাচ্ছে এবং মানুষ আস্তে আস্তে একা বাঁচাটাও রপ্ত করছে, কিছু উপায় নেই। আমি ছোটোবেলা যেভাবে বড় হয়েছি, চাইলেও আমার পরের প্রজন্ম সেভাবে বড় হতে পারবে না যারা এই শহরে বেড়ে উঠছে। ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে একা যখন বাঁচছে, হিউজ স্ট্রেস নিয়ে মানুষকে বাঁচতে হচ্ছে, বিশেষত পরের জেনারেশনকে। আমার আগের বক্তা বলছিলেন, আমাদের ইউনিভার্সিটির অভিজ্ঞতাও তাই। অল্প বয়সী ছেলেমেয়েরা যে পরিমাণ মানসিক ডিপ্রেশনের শিকার, ঘরে ঘরে আপনি যদি যান, আপনারা যদি দেখেন, সেটার থেকে বেরোনোর জন্য না একটা থেরাপি আপনাকে খুঁজতেই হবে। এবং পোয়েট্রি ডেফিনেটলি সেটা হতে পারে।
আমি আপনাকে কথাও বলছি, শুধু পোয়েট্রি কেন, আপনি যদি গভীরে গিয়ে ভাবেন, বাড়ির বহু বয়স্ক মানুষ, তার সাথে কথা বলার কোনো লোক নেই। এমন লোকও আছে আমি জানি যে ভাড়া করে টাকা দিয়ে লোক রাখে, যে সপ্তাহে 3 দিন গল্প করে যায় এসে। আচ্ছা, যদি এটা থেকে একটা ভালো থেরাপি হয়, মানে সে কমিউনিকেট করার চেষ্টা করছে, যে আসছে সেও তাকে বুঝে, এটাকে পেশেন্ট বলবেন কিনা জানি না, বয়স্ক মানুষটাকে বুঝে তার মতো করে তার সাথে কথা, এবং সেই কথার মাথা মুন্ড নেই। আমি এরকম অনেক কনভারসেশনের উইটনেস, যে কথাগুলো দুজনের মধ্যে হচ্ছে। আমি বলছি এটা একটা থেরাপি। কথা বলার খুঁজে পাচ্ছে না মানুষ যখন লোক। ফলে একইভাবে আমি যদি নিজের সাথে কথা বলতে চাই, আমার ধারণা কবিতা ওয়ান অফ দ্য বেস্ট টুলস, যেটা দিয়ে আমরা অন্ততপক্ষে এই চর্চাটা করতে পারি। নিঃসঙ্গ জীবনে ডেফিনেটলি কবিতা অনেক বেশি আশ্রয়ের জায়গা। একটা সময় আমরা প্রেমের কবিতা, বিরহের কবিতা, দুঃখের কবিতা, আশায় কবিতা, এমনকি বিদ্রোহের কবিতা, রেভলিউশনারি প্রচুর কবিতা, যে সমাজ বদলে কবিতা কাজে লেগেছে, সমাজ পরিবর্তনে কাজে লাগে। আমার ধারণা আমরা যে স্ট্রেসফুল সমাজে আছি, সেখানে যদি স্ট্রেস রিলিফের কিছু উপায়, এটাই একমাত্র উপায় আমরা কেউ মনে করছি না, অন্যতম একটা ভালো উপায়, সেই চর্চাটা, সেই কালচারটার প্রসার দরকার। আনফর্চুনেটলি ওই বাড়ির ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভির মতো হয়ে গেছে কবিতা, যে একটা সময় আমরা মনে করতাম যে কবিতা আমাদের জীবনের অংশ। দেখবেন যে গত 40 বছরে কীভাবে বিচ্ছিন্ন হচ্ছে জীবন থেকে। শুধু কবিতা না, কবিতা, রবীন্দ্রনাথ, এমনকি আপনি বই পড়া, বইমেলায় যত বই বিক্রি হয় আর বই পড়ে যত লোক, কোনো কোরিলেশন নেই। ফলে হ্যাঁ, মানুষের পড়ার আগ্রহ কমছে। এই অবস্থায় দাঁড়িয়ে যদি কবিতা শোনার আগ্রহটাও বাড়ানো যায়, কবিতা লেখাটাও একটা থেরাপি, কবিতা পড়াটাও একটা থেরাপি, কবিতা শোনাটাও থেরাপি। তাহলে এই শোনার আগ্রহটুকু যদি স্বপ্নরা বাড়িয়ে তুলতে পারে, আমি তাতেই ধন্য হব। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ পার্থদা। আমি এবারে মঞ্চে একটুখানি আমন্ত্রণ জানাবো বিশিষ্ট স্থপতি এবং লেখক শ্রীযুক্ত দীপঙ্কর দাসকে। তারও দীর্ঘদিনের পথ চলা এবং তার দেখা, মানে যেহেতু তিনি লেখালেখি করেন, তার অবজারভেশন, তার জীবনবোধ, এবং সেখান থেকে যদি একটা সেতু তৈরি করবার যে পথ, সেটা যদি তিনি একটু তুলে ধরেন আমাদের সামনে, বোধহয় খুব খারাপ হবে না। স্বাগত মঞ্চে দীপঙ্কর দাস। সবাইকে ধন্যবাদ, আপনাদের সবাই এসছেন এখানে। তো আমার বলার এটা কারণ যে আমরা এখানে যারা বসে আছি, ডিফারেন্ট প্রফেশন থেকে এসছি। কে নিয়ে এসছে? কবিতা। কি না, দি হিলিং পাওয়ার অফ পোয়েট্রি। এসব মুক্ত করো। শোনা যাচ্ছে আমি যে কথাগুলো বলছি? আচ্ছা, তো চ্যালেঞ্জ এটা কিন্তু আমাদের আজকে, যেভাবে সমাজটা প্রচণ্ড তাড়াতাড়ি পাল্টাচ্ছে, এআই আসছে, মোবাইল আসছে, তার উল্টো স্রোতের দিকে আমরা হাঁটছি, তাই তো? তার মানে আমি মানুষ অমানুষের যে গল্প, ওটা মানুষ তার অমানুষ, এই যে আজকে আমরা সবাই এসছি, আমাদের মেন টার্গেট ও চ্যালেঞ্জটা হচ্ছে খুব কঠিন পথ, এটা ভীষণ কঠিন পথ। এবং আমাকে যদি কনসিস্টেন্সি যদি না থাকে, যে আজকে করলাম, আবার 2 দিন পর করলাম, 3 মাস পর বন্ধ হয়ে গেল, 6 মাস পর হচ্ছে, ম্যাক্সিমাম তাই হয়, আমরা কেউ ধরে রাখতে পারি না। এবং আপনারা আছেন বলেই আমরা আছি, আপনারা আছেন বলেই কবিতা আছে, কবিতা আছে বলেই হিলিং পাওয়ার অফ পোয়েট্রি আছে। হিলিং পাওয়ার অফ পোয়েট্রি নিয়ে অনেক আলোচনা হয়েছে, যে আমরা কিভাবে ভালো থাকবো, সুস্থ সমাজ আমরা কিভাবে গড়ে তুলব। তা আজকে এই যে ছোট জায়গা থেকে একটা, যদি আমি একটা নবজাগরণ ধরি, যে এরকম একটা তৈরি করছি আমরা, তো ছোট থেকে শুরু হোক না, ছোট থেকেই তো বড় হয়। সেখান থেকে ধরুন আমরা ডিফারেন্ট আরও ইন্টিরিয়ারে প্রোগ্রাম করতে হবে তাদের। শুধু শহর কেন্দ্রিক করলে তো, কলকাতা তো অ্যাকচুয়াল জায়গা না, আমাদেরকে বাইরেও যেতে হবে। সবার সহযোগিতা দরকার। ধরুন আমরা একটা, এই যে সবাই মিলে আছি, এই টিমটা যদি আমরা বসি আবার, যে নেক্সট পরবর্তী পদক্ষেপটা আমরা কী করতে পারি, নতুন নতুন আইডিয়া বার করতে পারি। যে আইডিয়াগুলো আমরা, যারা যুব সমাজ বলতে কি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, এই সমস্ত মানুষদের আনতে হবে। আমরা যেমন কারেন্ট একটা প্রোগ্রাম করতে চলেছি, 7th এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে। 8 তারিখে আমরা ইএসআই হসপিটাল শিয়ালদাতে পেন ম্যানেজমেন্টের ওপরে একটা প্রোগ্রাম করছি, শ্রমিকরা আসবে। আমরা তো বিচার করি তার পোশাক আশাক দেখে,
ডিসান হসপিটালে যে ক্যান্সার পেশেন্টের সাথে আমরা কথা বলছিলাম, কবিতা শোনাচ্ছিল স্বপ্না, একটি মুসলমান, আমি কথা মুসলমান বলছে মানুষ, সে লুঙ্গি পরে জাস্ট রেডিওথেরাপি পরে ক্যান্সার কেমো নেওয়ার পরে এসছে, দেখে আপনি বুঝতে যে পোশাক দেখেন বুঝতে পারি আবার কবিতা কী শুনবে। কিন্তু উনি যেভাবে শুনলেন, যেভাবে আমাদের সাথে আলোচনা করলেন, রবীন্দ্রনাথ নিয়ে বললেন, আমরা অবাক হয়ে গেছি। আমরা মানুষকে বিচার করি তার পোশাক আশাক দেখে, তাদের কোনো কথা বলছি। প্রচুর ভালো মানুষ আছে যারা আমাদেরকে নতুন আইডিয়া দিতে পারে। আমরা যে এই যে ছোট্ট জায়গা থেকে শুরু করছি, এটা যদি আরও বৃহত্তর জায়গায় নিয়ে যেতে পারি, যেটা সবাই মিলে বললেন, আজকাল ঘরে ঘরে কিন্তু ওই হিলিং মানে কি, আমি কথা বলার লোক নেই। এবং আমি যেটা এই আমাদের রামকৃষ্ণ মিশনের ধীরেশবাবু আমাদেরকে নিয়ে গেছিলেন ওখানে, তো ওখানে আমি আমার কিছু মানে একটা এক্সাম্পল দিয়েছিলাম আমার নিজের জীবন থেকে শিক্ষা না, আমাদেরকে একটু বলতে চাই। প্রত্যেকের বাড়িতে বয়স্ক বাবা মা আছে এবং আস্তে আস্তে ফ্যামিলিগুলো খুব নিউক্লিয়ার হয়ে যাচ্ছে। আমাদের সব দেশে বিদেশের বাইরে ছেলেমেয়েরা থাকছে। ধীরেশবাবু খুব ভালো কাজ করছেন, অসাধারণ কাজ করছেন। তো এখন যেটা হচ্ছে যে আমি বাবাকে দিয়ে দেখেছি, বাবা চলে গেছেন 2023-এ। আমার উপলব্ধিটা হচ্ছে একটা মানুষ বিন্দু থেকে শুরু হয়ে বিন্দুতেই শেষ হয়ে যায়। বিন্দুতে কি, সে ভূমিষ্ঠ হলো একটা বাচ্চা, সে তার বাবার হাত ধরে যখন সে হাঁটতে শিখছে, সেই বাচ্চাটি আস্তে আস্তে বড় হচ্ছে, বাবা আস্তে আস্তে বড় হচ্ছে, লাস্টে ওই বাবা তার সন্তানের হাত ধরে হাঁটতে শিখছে, জাস্ট রিভার্স। এবং দেখবেন কোনো বাচ্চাকে যখন ছোটোবেলায় যদি তার বকেন না, ও একটু কাঁদলো, কেঁদে পাশের ঘরে চলে গেল, কিছুক্ষণ পরে মান অভিমান ভুলে সব এসে গেল। আমরা যত বড় হই না তত আমাদের ইগো, অভিমান, রাগ, দুঃখ, শত্রুতা, ঘৃণা, খুনোখুনি বাড়ে। আবার বৃদ্ধ বয়সে আমি দেখলাম যে বাবাকে যখন একটু ওই লাইফ সার্টিফিকেট নিয়ে কবে হবে, যে একই কথা বারবার বলতে, যখন বয়স্ক হলে কি হয়, মাথার ব্রেনটা কুইজ হয়ে যায়, আস্তে আস্তে স্মৃতিশক্তিগুলো কমতে থাকে, পুরনো কথা সব মনে থাকে আর কারেন্ট কথাগুলো সব ভুলতে থাকে। তো এইটা তো ওনার একটা স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু আমাদের তো সে কাউন্সিলিংটা নেই। আমরা আমাদের জায়গায় ঠিক তুমি একই কথা কেন বারবার বলছো, তো ঠিকই বলছেন, কিন্তু আমাকে এটা বুঝতে হবে যে উনি যেটা বলছেন সেটা ঠিক, আমাকে সেটা পেশেন্স দিয়ে শুনতে হবে। উনি বলবেন, আমি যেটা করতাম, বাবা একই কথা বলতেন, বললে পুরোটা বুঝতাম, যে বাবা মালদার কথা বলতেন, ব্যারাজের কথা বলতেন, প্রত্যেকটা কথা বেশি আমি মুখস্থ, এটা বলবেন, কিন্তু আমি কোনো তাচ্ছিল্য করতাম না, ইম্পর্টেন্স দিয়ে তার কথা কোনো শুনতাম। এবং তাকে তারপর কি হলো বাবা, ও তাই নাকি, এবং খুব মানে খুব অনেস্টলি বলছি, খুব সম্মান দিয়ে শুনতাম। কারণ কী হয়, ইন্টেলেকচুয়াল যারা খুব শিক্ষিত, পড়াশোনা বা যে লোকেরই বলুন, তাদের কাছে মনে করতে কোনো কারণ নেই যে কথাগুলো উনি বলছেন খুব ভাবনা চিন্তা করেই বলছেন। কিন্তু আমরা সবসময় বলি আমার বয়স হয়ে গেছে, কী শুনবো, অফিস থেকে এসেছি, জামা কাপড় পরবো, ও তো বয়স হয়ে গেছে, বলতেই থাকবে, চলো বাবা ছাড়ো, আগে কথা কেন বারবার, এটাই ম্যাক্সিমাম তো বলে থাকি আমরা। তা আমাদেরও কাউন্সেলিং দরকার। এই যে কথাগুলো বলছি, এটা আমার এক্সাম্পলটাকে এই কারণে বলছি, আমার জীবনে ঘটেছে বলে বলছি। সাপোজ বাবা বলতেন যে আজকের দিন, কিন্তু এটা রাত, আমি তর্ক করতাম না, আমি দিনই বলতাম, যেটা বলতো সেটাই বলতাম, আমি জানি 10-15 মিনিট পর আবার ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তর্ক করতাম যে কেন বলছো, তাহলে বাবা তখন করতো কি, রেগে মেগে চুপ হয়ে যেত, চলে যেত পাশের ঘরে, একদম কথা খাওয়া একদম তো বন্ধ করে দিত, বাচ্চা মতো হয়ে যেত। সেটা আমি নিজের জীবন থেকে শিখেছি, তর্ক করতাম না। আবার যখন বলতো যে ভাত খাওয়ার সময় বলতাম রাত্রে বা দিনের বেলা হতো, তা আমি তো ভাত খেলাম, একটু খেয়ে উঠলাম, মানে খেয়েছো কিন্তু পুরোটা খাওনি, কিছুটা তুমি রেখে দিয়ে এসছো, তাই রেখে দিয়ে এসছি, চল গিয়ে খাই। ওষুধ, মেডিসিন রাতে আমি কতবার খাবো, একমাত্র তো খেলাম, হ্যাঁ খেয়েছো তো, দুটো খেয়ে, তুই 5টা করে খাও, 3টে বাকি আছে তোমার, আচ্ছা দিয়ে দে। তখন ওই দুটোর সাথে 3টে মিলিয়ে যখন খেলাম উনি খেয়ে নিলেন। এই যে আমরা ব্যাপারটা শিখলাম, কেন কথাগুলো বললাম, প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই প্রবলেমটা আছে। একটু ধৈর্য নিয়ে কথা বলুন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে সম্মান করতে শিখুন। বাচ্চাদের ক্ষেত্রে তাই, কিন্তু বাচ্চা বলে তাকে কিন্তু সম্মান করবে না, তাকে তুমি দুচ্ছাই করে দেবে, সে কিন্তু মনে দুঃখ বেদনা নিয়ে সে 40 বছর পরও সেটা কিন্তু মনে রাখতে পারে। এটা হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে। আমার এক্সাম্পল ছোট্ট করে একটা, আমি ওকে ছোটো ছিলাম, মফস্বলে থাকতাম, তো মামা বাড়িতে আসতাম, মামা আমাকে বলেছিল এই চ্যালেঞ্জটা জিতলে তোকে আমি এয়ার রাইফেলটা দেবো, কথা বলেছিলেন। আমি সিরিয়াসলি নিয়ে নিয়েছি, আমি জিতেছি বাজিতে, ছোট্ট বাচ্চা, তারপর দেয় না। সেই রাগটা আমার ইঞ্জিনিয়ারিং পড়ার পরেও ছিল। বাচ্চা তো বাচ্চা ভেবে বলেছে, ঠিকই বলেছেন, কিন্তু আমি সেটা তো নিইনি। আমি কেন, আমার কথা যে উনি আমাকে ধোকা দিয়েছেন, কথার দাম দেয়নি, কথা
কেন রাখেন না? তারাই বলতে পারতো। তো এই জায়গাগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো খুব ছোটো জিনিস। এই যে কথাগুলো বলছি ইন্টিমেট স্পেস থেকে, এটা কিন্তু যারা শুনছেন তারা যদি এটা করেন, আমি লিখতে পারি কিছু কিছু প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। ধৈর্য নিয়ে তাদের সাথে কথা বলতে হবে। সে বাচ্চা হতে পারে, সে তার ফ্যামিলি মেম্বার হতে পারে। একটু ধৈর্য নিন, কারণ আমাদের ধৈর্য কমে যাচ্ছে মোবাইলের দৌলতে। তো সেইটার স্রোতের বিরুদ্ধে আমরা যাচ্ছি। তো আমাদের যেটা করতে হবে যে এই যে আমাদের টিম যারা আছে, যারা বিভিন্ন প্রফেশনাল যারা আছে, যারা ওয়েল উইশার যারা আছেন, তাদেরকে একসাথে কাজ করতে হবে। নেক্সট প্রোগ্রামটা তো করতে হতে পারে। আমার স্বপ্ন হচ্ছে এটা, আমাদের স্বপ্ন হচ্ছে এটা, যে আমরা কেন নজরুল মঞ্চ বা নেতাজি ইন্ডাস্ট্রিমে বড় একটা প্রোগ্রাম করবো না? কারণ যেখানে গ্রাম থেকে ইন্টিরিয়ার থেকে লোকেরা আসবে, তারা শুনবে, তারা দেখবে, তারা আবার অন্য জায়গাতে প্রোগ্রাম করবে। এইভাবে সাব সেন্টার থেকে আস্তে 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 গোটা ভারতে ছড়াবে, গোটা ওয়ার্ল্ডে ছড়াবে। এই স্বপ্নটা কেন দেখবো না আমরা? আজকে যদি আমরা এখানে প্রত্যেকে ব্যস্ত, এখানে স্যারও আছেন, সবাই আছে, প্রত্যেকে ব্যস্ততার মধ্যে এসে কেন এসছেন? একটা জায়গা থেকে এসছেন, যে একটা সোর্স থেকে এসছেন। আমার চেনা পরিচিতি বলে অনেকে আছে, কই তারা তো আসবে না আসবে না, ঠিক আছে। কবিতা আবার কি, কবিতা হিলিং পাওয়ার ঠিক আছে, ও ডাক্তার আছে, তিনি চিকিৎসা করে দেবেন। তো এই জায়গাগুলো বলা বক্তব্য হচ্ছে একটাই কারণে, সবার সহযোগিতা থাকতে হবে, যোগাযোগটা রাখতে হবে, সেখান থেকে সুস্থ সমাজ এটা করা যাবে। চ্যালেঞ্জ কিন্তু এটা উল্টো স্রোতের দিকে হাঁটছে, কিন্তু অসম্ভব বলে কিছু নেই। এবং আমি লিখে দিতে পারি রামকৃষ্ণ মিশন বা আদার্স যারা ভালো ভালো অর্গানাইজেশন যারা আছে, ভালো লোক তো প্রচুর আছে, সেই স্কুল বলুন, রেলওয়ে বলুন, সবাইকে একটা করে, সবাই যে দেখছে, মানে আপনি দেখছে, আপনি হয়তো বলবেন যে একটা দারুণ একটা দেখে এলাম, এটা আমি এখানে করতে পারি। সেখান থেকে কিন্তু ছড়াবে। মানুষকে যত অ্যাওয়ারনেস করবেন, তত দেখবেন আস্তে আস্তে 0.001% শুদ্ধিকরণ হয়। সেটাও কিন্তু আমাদের কাছে প্লাস পয়েন্ট। সেটাই কিন্তু কবিতা সম্ভব, ভোরের পাখি এবং হিলিং পাওয়ার পোয়েট্রির কিন্তু একটা জয়, আমাদের সবার জয়। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ দীপঙ্কর, এবং মঞ্চে যারা এসছেন আপনাদের সকলকে আবারও অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে, শেষ বেলায় আমি 2-4 লাইন একটু শঙ্খ ঘোষ শুনিয়ে একটু শেষ করতে চাই। আসলে ভালোবাসলে পৃথিবীর সব অসুখ সেরে যায়। সে ভালোবাসার প্রকাশ বিভিন্ন সময়তে বিভিন্নভাবে হয়েছে। শঙ্খ ঘোষের খুব ছোট্ট একটি কবিতা, এই কবিতাটির শিরোনাম সঙ্গিনী। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। একথা খুব সহজ, কিন্তু কে না জানে সহজ কথা ঠিক ততটা সহজ নয়। পায়ের ভেতর মাতাল, আমার পায়ের নিচে মাতাল, ওই মদের কাছে সবাই ঋণী। ঝলমলে ঘোর দুপুর বেলাও সঙ্গে থাকে হাঁ করা ওই গঙ্গা তীরের চণ্ডালিনী। সেই সনাতন ভরসাহীনা অশ্রুহীনা, তুমি আমার সবসময়ের সঙ্গিনী না। তুমি আমায় সুখ দেবে তা সহজ নয়, তুমি আমায় দুঃখ দেবে সহজ নয়। আরেকটা বন্দে মাতরম হবে। ওকে, তুমি কি গুটিয়ে ফেলেছো? হ্যাঁ, না না না, তুমি বললে এখন লাগবে, আমি বললাম না। আচ্ছা ঠিক আছে, নো ইস্যু, আমি খালি গলায় করছি, অসুবিধা নেই। আসলে বন্দে মাতরম হিলিং পাওয়ার অফ পোয়েট্রির যখন প্রেজেন্টেশন থাকে, এই কবিতাটি অবশ্যই আমি রাখি এই জন্যে, যেটা একটা দুর্গা বন্দনা। এবার দুর্গাকে আমরা শক্তির দেবী হিসেবে আরাধনা করি, এবং সেই আরাধনার মাধ্যমে ব্রিটিশ ভারতে পরাধীন ভারতবাসীকে এক সুতোয় বেঁধে ফেলার চেষ্টা করেছিলেন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শুধুই একটি শব্দ, বন্দে মাতরম। আমি এই বন্দনাটি যখন বলি, আমার সামনে আমি দেখতে পাই, অনেক কিছু দেখতে পাই, অনেক মুখ দেখতে পাই, তাদের সবার জন্য। আর আজ এই ছোট্ট সভাগৃহে তোমরা এবং আপনারা যারা আছেন সকলের জন্য। বন্দে মাতরম। সুজলং সুফলং মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম। শুভ্রজ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম ফুল্লকুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীম সুমধুর ভাষিনীম সুখদং বরদং মাতরম বন্দে মাতরম। সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ করালে দ্বিসপ্তকোটি ভুজরিধৃত খর কর বালে। অবলা কেন মা এত বলে, বহু বল ধারিণীম নমামি তারিণীম রিপুদল বারিণীম মাতরম বন্দে মাতরম। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম। ত্বং হি প্রাণ শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমল দল বিহারিণী। বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বং, নমামি কমলম মমলম মতুলম সুজলং সুফলং মাতরম বন্দে মাতরম। বন্দে শ্যামলং সরলং সুস্মিতং ভূষিতং ধরণীম ভরণীম মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আবারও নিশ্চয়ই আমরা মিলব একসঙ্গে।